আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সাথে আসলে যা ঘটেছে এটা হচ্ছে নিন্দনীয় এবং দুঃখের জিনিস। খুবই এটা শোনার পর আমার নিজের আসলে গত সপ্তাহ থেকে পুরো সপ্তাহটাই মনটা খুব ভারাক্রান্ত ছিল, যে কারণে আসলে ভিডিও বানানোর আগেও কোনো ইচ্ছা ছিল না, এখনও আসলে ইচ্ছা নেই। বাট তবুও আমি চিন্তা করলাম মার্কেট নিয়ে কিছু একটা বলা উচিত। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। সো ভিডিও আসলে আমি বানাইতাম না, বাট খেয়াল করে দেখলাম আসলে কেউই এই সপ্তাহে খুব একটা ভিডিও কিছু বানান নাই কোনো অ্যানালিস্টই, এবং কেউই ডাইরেক্টলি আপনাদেরকে কিছু একটা বলতেছেন না। হয়তো সবাই চিন্তিত বা টেনশনে বা ডাইরেক্টলি কিছু বলতে হয়তো ভয় পাচ্ছেন। বাট আমি চিন্তা করে দেখলাম যেহেতু আমার ভিডিও মোটামুটি সব সাধারণ মানুষ, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমার ভিডিও দেখেন এবং স্মার্ট মানির কবলে পড়ে বা তাদের যে চালাকিতে পড়ে অনেক সাধারণ মানুষই আটকে আছেন। তো আমি চিন্তা করলাম অন্তত এই বিপদের সময়ে মার্কেট কি করতে পারে, অন্তত আমি যা মনে করি সেটা আপনাদেরকে জানানো উচিত। তাই আমি আজকে ভিডিওটা করতে আসলাম। সো এখানে দেখেন, আমি প্রথমেই বলে রাখি, আমি যেটা বলবো সেটা যে হবেই এরকম কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না। আপনি আমার কথাগুলো শুনেন, শুনে আপনার বিবেক বুদ্ধি খাটায় আপনার কাছে যেটা মনে হয় আপনি সেটা করবেন। কারণ আমি বারবার কথা বলি, আপনি তো এখানে কোনো ছোট বাচ্চা না, কোনো অশিক্ষিত মানুষ না, কোনো অবুঝ না। আপনি নিজেও 18 শেয়ার মার্কেটে আছেন, আপনার বয়স 18-র চেয়ে বেশি। দিন দুনিয়া আপনি চিনেন কম বেশি, এবং আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি খাটায় অনেক কিছু করতেছেন। তো আমি যাই বলবো সেটা আপনি করবেন না, আপনি নিজে আপনার বিবেক বুদ্ধি খাটায় চিন্তা করবেন আমি কি সঠিক হইলে সেটা পালন করবেন সেইভাবে, ভুল হইলে আপনি পালন করবেন না। অথবা আমার কথা থেকে আপনার কোনো উপকার হইলে ওই জিনিসটা আপনি করবেন, যেটা আপনার কাছে ভুল মনে হয় সেটা করবেন না। তো এখানে আমি আমার জ্ঞান দিয়ে মার্কেট অ্যানালাইসিস যদি করি, তাহলে দেখেন মার্কেটটা এই জোনের ভিতর দিয়ে আস্তে আস্তে নামতেছে এবং মার্কেটটা এখানে 5000 টাচ করে, প্রায় এই জায়গাটা টাচ করে আমাদের মার্কেট কিন্তু নামা শুরু করেছে। এবং আপনি যদি খেয়াল করেন মার্কেট দেখেন এখানে উঠলো, উঠার পর এই জায়গায় এসে নামলো, আবার এখানে হালকা নেমে এই জোনের এখানে ধাক্কা খেয়ে আবার উঠে আবার নামছে। তখন প্রশ্নটা হইলো যে মার্কেট কি কতটুকু পতন হবে বা কালকে দিকে কি ঘুরবে নাকি। এইটা বোঝার জন্য আপনাদেরকে আমার কয়েকটা ভিডিও আগেও যদি আপনি ফিরে যান তাহলে সেখানে দেখবেন এইখানে একটা জোন আমি প্রায় গত 4-5 ভিডিওতে এঁকে রাখছিলাম যে এই জোনে মার্কেট টাচ করে ওঠা উচিত। এই জোনটা, এই যে গ্যাপটা এখানে যদি ফিল আপ করে মার্কেটটা উঠে, তাহলে সেটা মার্কেটের জন্য একটা নতুন শক্তি সঞ্চার হইতো, মার্কেটের জন্য অনেক ভালো হইতো। টেকনিক্যালি আমরা বলি যে একটা শক্তি সঞ্চার হওয়া, টেকনিক্যালি আমরা বলি যে মার্কেটের জন্য একটা ভালো দিক হইতো যদি এই জোনটা টাচ করে উঠতো। এখানে আপনি বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করতে পারেন, সেটা এফবিজি হোক, স্মার্ট মানি কনসেপ্ট হোক, লিকুইডিটি হোক, অথবা ইলিয়ট হোক, এনি থিওরি যদি অ্যাপ্লাই করেন, মুভিং এভারেজ যাই করেন আপনি আপনি করলে বুঝবেন যে এই জায়গাটা টাচ করে মার্কেটের অনেক আগেই উঠার উচিত ছিল। যদি আপনি কেন আমি বললাম, দেখেন আওয়ারলি চার্টে যদি আপনি দেখেন, ডেইলি চার্ট তো আপনি দেখছেন, আপনাদের আওয়ারলি চার্টে একটু দেখাই। দেখেন এইখানে মার্কেটটা গ্যাপ ছিল, এইখানে গ্যাপ ছিল, মার্কেট নেমে ফিল আপ করছে, এই গ্যাপটাও আমি এঁকে রাখছিলাম, এসে ঠিকই ফিল আপ করে গেছে। আবার এইখানে যে গ্যাপ ওইটাও কিন্তু মার্কেট ফিল আপ করে গেছে। কিন্তু এইখানে যেটা বড় হিউজ গ্যাপ ছিল আওয়ারলি চার্টে, সেটা কিন্তু মার্কেট এইখানে ফিল আপ করার চেষ্টা করে এরপর আবার উঠে গেছে, আবার এসে আবার উঠে গেছে, কিন্তু এটা ফিল আপ করতে পারে নাই। কারণ তখন মার্কেট একটা চাপ ছিল উপর দিকে যাওয়ার, এবং মানুষ ওইটা দ্রুত গতিতে এগিয়ে গেছে, ফিল আপ করতে পারে নাই। কিন্তু এটা ফিল আপ করতো না সবসময় যে মার্কেট, যদিও মার্কেট কিন্তু গ্যাপগুলো ফিল আপ করে যায়, স্টক অনেক সময় ফিল আপ করে না, অনেক পরে এসে করে, কিন্তু মার্কেট নর্মালি রেগুলারলি ফিল আপ করে। কিন্তু যদি মার্কেট অনেক বেশি বুলিশ হইতো, টানা বাড়তেছে, 6000-এর দিকে যাচ্ছে, তাইলে হয়তো আমি বলতাম যে না, দরকার নেই, এটা ফিল আপ করবে না। কিন্তু আমাদের মার্কেট এখন এই অবস্থায় না, টেকনিক্যালি অবস্থা না, ভলিউম খেয়াল করলে দেখবেন টাকা ওই রকম না। আবার যদি আপনি খেয়াল করেন দেশের রাজনৈতিক অবস্থা, কোনো দিক দিয়ে মার্কেট কিন্তু ওই অবস্থায় না। তাহলে এরকম একটা অবস্থায় মার্কেট কিন্তু খুব ইজিলি আশা করা যায় এখানে আসবে, এই গ্যাপটা ফিল আপ করবে। এবং দেখেন এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু, যদি আপনি এই জোনটাও একে একে যান, এই জোনের ভিতর দিয়ে আসে, তাহলে কিন্তু এখানে এসে হয়তো একটু ধাক্কা খেয়ে কালকে অথবা পরশু এখান থেকে একটু পজিটিভ হয়ে এরপর আবার এখানে নেমে আসতে পারে, এবং ফাইনালি হইতে পারে এইখানে এই গ্যাপ ফিল আপ করে এই জোনে, এই যে 4700, আমি যদি বলি এই জোনটা ধরি, তাহলে 4795 হচ্ছে এই জোনের স্টার্টিং, 95 টাচ করে উঠতে পারে, বা আর একটু নিচে গিয়ে হয়তো এই যে 70 এখান থেকে টাচ করে উঠতে পারে। এটা হচ্ছে আপাতত অ্যানালাইজ করলে যেটা আমার কাছে মনে হয় সেইটা। এর মানে না যে আপনি কালকে সব সেল দিবেন, আর সেল দেওয়ার টাইম কিন্তু শেষ অলরেডি, কিন্তু চার দিন বড় বড় লাল গেছে। এবং শুধু রাজনৈতিক দিক দিয়ে আমাদের মার্কেটে কাজ করে চিন্তা করে দেখেন, শহীদ ওসমান হাদির উপর গুলি খাওয়ার পর থেকেই মার্কেট কিন্তু 4 দিন লাল, গত শুক্রবার তার উপর গুলি হয়েছিল, এবং আপনি যদি খেয়াল করে দেখেন এরপর এই পুরো সপ্তাহ মার্কেট কিন্তু বড় লাল গেছে।
রাজনৈতিক দিক যে অনেক সময় বলেন যে ভাই রাজনৈতিক কোনো কিছু আমাদের মার্কেটে অ্যাপ্লাই করে না, কিন্তু দেখেন দেশের অবস্থা কিন্তু সব সময় মার্কেটে অ্যাপ্লাই করবেই। এটা হচ্ছে টেকনিক্যাল চার্টের চেয়েও এই জিনিসটা বেশি অ্যাপ্লাই হয়। চার্টে আমরা অনেক সময় পড়ে বুঝি, কিন্তু রাজনৈতিক জিনিস চিন্তা করলে আপনি বুঝবেন মার্কেটে কি হবে। মার্কেটে এখন ভলিউম নাই। আপনি চিন্তা করেন আপনার হাতে আছে 10 লাখ, আপনি তো ইনভেস্ট করে বসে আছেন, কিন্তু আপনার যদি 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা থাকতো, তাহলে কি আপনি এই জায়গায় ইনভেস্ট করতেন? কারণ 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা তো আপনি একদিনে বের করতেও পারতেন না। 10 লাখ শেয়ার আছে, সেল করে দেবেন একদিনে। 10 লাখ টাকার সেল একদিনে সেল করা যায়, কিন্তু 10 কোটি টাকার শেয়ার আপনি কিন্তু একদিনে সেল দিতে পারবেন না। দেখবেন 10 লাখ টাকার সেল দেওয়ার পরই এটা লাল হল্ট হয়ে গেছে। তো বড় বিনিয়োগকারী যারা, তাদের মাইন্ডসেট কি চিন্তা করেন? আপনাকে বড় বিনিয়োগকারীর জুতায় পা রেখে চিন্তা করতে হবে, বা স্মার্ট মানি বা গেমলার যে বড় যারা হিউজ বিনিয়োগ করে তাদের জুতায় পা রেখে আপনি চিন্তা করেন যে তারা কি চিন্তা করতেছে। তারা কিন্তু এইরকম একটা জায়গায় মার্কেটে বড় ইনভেস্ট করবেই না। তারা খুবই ছোট ছোট জায়গায় ইনভেস্ট করে ছোট ছোট জিনিসে আপ ডাউন করাবে। স্পেশালি যারা মনে করেন বড় বিনিয়োগকারী, যারা হয়তো মার্কেটে মানে মার্কেট প্লেয়ার, মার্কেট মেকার বা মার্কেট প্লেয়ার আমরা যাদেরকে বলি, তারা কিন্তু এই জায়গায় খুবই সাইড লাইনে বসে আছে, যে কারণে ভলিউম কিন্তু অনেক দিনের মাঝে নাই। তো এরকম একটা জায়গায় মার্কেট এই জায়গায় ইজিলি চলে আসতে পারে। এবং আল্লাহ না করুক কালকে পরশু থেকে যদি মার্কেট আরো বাজে হয়, তাহলে মার্কেট আবার পতন হয়ে এরকম জায়গায় চলে আসবে। যদিও আমরা জানি যে 25 ডিসেম্বর জনাব তারেক রহমানের দেশে আসার কথা, যদি উনি দেশে আসে এবং দেশের সার্বিক অবস্থা আস্তে আস্তে সঠিক হয়, তাহলে দেখা যাবে মার্কেটের এখানে পতন আর খুব বেশি হবে না। হয়তো 4000, এই যে 795 এই জোন টাচ করে এর আশেপাশে করে ঠিক হয়ে যাবে। এখানে যে আমরা এই যে সর্বশেষ যে 4700, এর নিচে তো মার্কেট যাবে না, যদি মার্কেট আস্তে আস্তে ঠিক হয়। কারণ অফকোর্স বায়ার এখন অ্যাক্টিভ আছে, একটা যে বায়ার নেই এরকম না, আছে। তো এরকম জায়গায় আপনারা খেয়াল রাখতে হবে, মানে চিন্তা করতে হবে আপনি কি করতে চান। আপনি কি টাকা এই জায়গায় না বুঝে ইনভেস্ট করবেন? এটা হচ্ছে চিন্তার বিষয়, যে আমি এরকম একটা রিস্কি পজিশনে স্রোতের বিপরীত দিকে কেন টাকা ইনভেস্ট করবো। সবচেয়ে বেস্ট ওই জায়গায় আপনি ক্যাশ থাকলে সেটা হাতে রেখে বসে থাকেন, অথবা যদি আপনি দেখেন কোনো কিছু কেনা দামে আছে, আপনার উচিত ছিল অলরেডি সেল দিয়ে দেওয়া। যেমন আমরা দেখেন আমরা এখানে কি করছি, এটা হচ্ছে গত সোমবারের কাহিনী। এরপর কিন্তু বুধ বৃহস্পতি 2 দিন, এবং সোমবারে এটা কিন্তু দুপুরের দিকে আমি এটা জানাই দিছি, এবং ওই দিনই কিন্তু আমরা সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি। যে আমি বলছি যেহেতু মার্কেট আজ 2 দিন বড় মাইনাস গেছে, তাই কোনো স্টক ম্যাচিউর থাকলে বা কেনা দামের আশেপাশে থাকলে ছেড়ে দিতে পারেন। ওই দিনই কিন্তু পোর্টফোলিও মোটামুটি 60% 70% খালি করে ফেলছি, এবং মার্কেটের শেয়ার সাপোর্ট 4870, যেটা ব্রেক করলে আরো নিচে নামবে, এইটাও তখন আমি বলে দিছি। এছাড়া আমাদের টার্গেট যত পারা যায় সতর্ক থাকা, আর যাতে এবার লসে আটকা না পড়ি। কারণ মূল কথা দেখেন ভাই, লসে আটকা পড়ার সমস্যা। আমার বড় লাভের দরকার নাই, কিন্তু আমি যদি একবার লসে আটকা পড়ি, তাহলে ওই লসটা বার করতে ওই টাকাটা সেল দেওয়া কিন্তু কনফিউজিং, টেনশনের। আপনি অলরেডি যখন 50% লসে পড়ে গেছেন, এখন কি ওটা সেল দিয়ে নতুন কিনবেন? কিনলে কি কিনবেন যাতে 50% আবার লাভ করতে পারেন? সমস্যা তো ওই জায়গায়। লসে যেন আটকা না পড়ি, সেই কারণেই কিন্তু আমরা গত কয়েকদিনে সেল দিয়ে বের হয়ে গেছি, এবং সেটা সোমবারের কাহিনী। এরপর মঙ্গল মনে বন্ধ, বুধ গেছে সেল, বৃহস্পতি গেছে সেল, গিয়ে মার্কেট কিন্তু অনেক নিচে নামছে। এই দুনিয়া মার্কেট অনেক নিচে নামছে, আমরা কিন্তু এই জায়গায় 4900 জায়গায় সেল দিছি। এবং যারা দেন নাই, আচ্ছা ঠিক আছে দেন নাই, কিন্তু এখন কালকের দিক থেকে এটা চিন্তা করতে হবে যে কালকে কি যায় মার্কেটে। যদি কালকে মার্কেটে বড় পতন যায়, তাহলে কালকেও কিন্তু একটা সেল প্রেসার যাইতে পারে। আবার হইতে পারে কালকে বা পরশু এখানে এসে এই যে জোনে এসে একটু ধাক্কা দিয়ে সব বুঝে এরপর আবার নামবে। তবে বড় পতনের আমি এখন আশা করছি না। 4700 নিচে যাবে কি যাবে না এটা আসলে এখনো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে ওই যে জনাব তারেক রহমান উনি কি আসেন নাকি, আসলে কি হয়, এইগুলো জিনিসের উপর। মার্কেট মানে বেশিরভাগ মানুষই কিন্তু অলরেডি, বেশিরভাগ মানুষই কিন্তু সেল দিয়ে হাতে ক্যাশ রাখা। এটা কিন্তু আপনি খোঁজ নিলে দেখবেন অনেকেই টাকা হাতে রাখা, অনেকে ইনভেস্ট করতেছেই না, অনেকে কিনেই না, অনেকে এই জায়গায় কিছু কিনেই নেই বসেছিল। কারণ কি? কারণ কিনে ধরা খাওয়ার চেয়ে না কিনে অন্তত টাকাটা হাতে রাখলে বলে অ্যাটলিস্ট আমার টাকাটা লস হলো না। একবার লস হয়ে গেলে সেই লস কিন্তু ফেরত আনা কঠিন। আপনি চিন্তা করে দেখেন, টাকা একবার হাত থেকে চলে গেলে সেইটা ফেরত আনা কিন্তু অনেক কঠিন কাজ। তাই কালকে থেকে মার্কেটকে আপনারা দেখতে হবে, এই জোনটা আপনি খেয়াল রাখবেন। যদি আপনার নতুন কিনতে হয়, অন্তত এই জোনটা খেয়াল রাখেন যে এইখানে এসে কি মার্কেট রিভার্স করতেছে নাকি। আর সেল দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে কালকে কি যদি মার্কেট খারাপ হয়, তাহলে সেল দেওয়া হয়তো উচিত, ম্যাচিউর থাকলে, কেনা দামে থাকলে সেল দিয়ে হয়তো ভালো। আর যদি আপনার এখন লসে পড়ে যান, বেশি লসে পড়ে গেলে সেটা তো সেল দিয়ে লাভ নাই, কারণ আপনি অলরেডি 30% 40% লসে পড়ে গেছেন, এখন আর সেল দিয়ে কি বা লাভ হবে? তো বেশি লসে পড়ে গেলে সেটা আর সেল দেওয়ার কথা না। আচ্ছা, এটা গেল আমাদের মার্কেটের অবস্থা। খান ব্রাদারের অবস্থা তাকিয়ে দেখেন। খান ব্রাদার নিয়ে আমাকে নিয়মিত অনেকে জিজ্ঞেস করেন। এক ভাই তো আমাকে অনেক আগে জিজ্ঞেস করে রাখছিলেন যে ভাই খান ব্রাদার্স কি কিনা যায়। আমি লিখছি ডাইরেক্টলি, দেখেন অনেক আগের মেসেজ, যে খান এখন নামতেছে, মনে হচ্ছে আরও নামা উচিত। খান 72 ক্রস করলে তখন 90 যেতে পারে, আর নাইলে ধরে রাখতে পারবে না, নিচে চলে যাবে। খান বাড়ছে অফকোর্স স্মার্ট পার্টির কারণে, তারা বের হয়ে গেছে, এখন তো আর ঢুকে লাভ নেই। দেখেন 72 কি ক্রস করছিল, এই জায়গায় মনে ওনাকে বলছিলাম, দেখেন ঠিক 72 গিয়ে এই যে 72 ক্যান্ডেল ক্লোজ দেনে জাস্ট উঠেই সঙ্গে সঙ্গে নেমে গেছে, এবং এখনো নামতেছে। তো এটাই আপনাদের কাছে প্রশ্ন, কেন আপনারা বাড়তি দামে থাকা স্টকগুলো কিনতে চান?
বাড়তি যেটা বেড়ে গেছে ওইটা বাদ দিয়ে দেন, আর এটা দেখেন ওটা যদি বেড়ে 200-500 যাক সমস্যা নাই, কপালে নাই, বাদ দিয়ে দিবেন, ছেড়ে দিবেন। এই জিনিসটা, এই যে লুপ, এই লুপটা সংবরণ করা শিখতে হবে মার্কেটে বুঝছেন, টেকনিক্যাল ফান্ডামেন্টাল কিচ্ছুই লাগবে না যদি আপনি লুপটা সংবরণ করে চলা শিখে যান, বাকি সব কিছু পরে। আগে সবার প্রথম হচ্ছে আপনার ইমোশন লুপ এই জিনিসটা কন্ট্রোল না করেন তাহলে দুনিয়ার সব জায়গায় আপনি ধরা খাবেনই খাবেন। প্রত্যেকে এই খান যখন নামে তখন মানুষের কেনার ইচ্ছা, সিমটেক্স যখন নামে তখন আমি মেসেজ পাই মানুষ কেনার ইচ্ছা, যখন বাড়ে কেউ কিনে না, যখন নামে সিমটেক্স টানা নামতেছে, আমি এইখান থেকে বারবার বলে গেছি আর কিনিয়েন না, নিয়মিত এইগুলো জায়গায় আমার ভিডিও কয়েকবার আছে। এখানে আসার পর অনেকে মেসেজ দেন ভাই 24-এ কিনে ফেলি, 24 থেকে তখন বাড়া উচিত, এখন 20-এ বাড়বে, আবার একদিন দুদিন বাড়বে, কিন্তু এই স্টকগুলো যখন একবার ফিডিং মানে একবার যখন পাবলিক পাগলে কিনতে থাকে তখন তো স্মার্ট মানি বের হয়, অত সেল দিয়ে বের হবে, ওর কদিন থাকবে স্টকে, ওর তো সেল দেওয়ার লাভ নেওয়া শেষ। এখন যা আছে পাবলিকই কেউ কদিন লাভ নিবে, কেউ কদিন সেল দিবে, কেউ কদিন লস করবে, এরকম আবারও তো স্মার্ট মানি ঢুকবে, কিন্তু স্টকটা আগে নিচে এসে থামতে তো হবে। স্টকটা আবার এখন 40-এ চলে যাবে এই আশাটা মানুষের মাঝে কেন? চারিদিকে শুধু শুনি সিমটেক্স নাকি 50 টাকায় যাবে, সিমটেক্স নাকি হিরো কন্ট্রোল করতেছে এই সেই। আরে বেটা, হিরো যদি কন্ট্রোল করতো তাহলে 30 থেকে তো নামতেই দিত না। তোমার গেমলার যেই কন্ট্রোল করবে সে তো 30 টাকা থেকে নামতেই দিত না, 30 থেকে সে 20 এখন কেন আনবে? এই জিনিসটা তো বুঝতে হবে। একটা স্টক রে দাম বাড়ানো অনেক কঠিন, দাম বাড়াইতে যত দাম বাড়াবে অত টাকা লাগবে। এই যে 15 টাকার স্টক 30 টাকায় গেছে, চিন্তা করেন এইখানে 15 টাকায় কিনতে তার যত 20 টাকা লাগছে, 30 টাকায় সেই স্টকটা কিনতে তো আর ডাবল 20 টাকা লাগবে। তাহলে একজন মানুষ কেন একটা স্টকরে বাড়ানোর পর আরো বাড়াবে? স্টক যত বাড়তে থাকবে দাম, ওইটা কিনতে তো স্মার্ট মানির টাকা আরো বেশি দরকার। ওরা তো চায় স্টক বাড়ার দরকার নেই, স্টক আরো নামার পর মাটিতে গেলে এরপর কিনবে। আকাশে যাওয়ার পর ওরা কেন দাম বাড়াবে? আকাশে যাওয়ার পর পাবলিক কিনে। তো এই জিনিসগুলো আপনাদের বেসিক জিনিস খেয়াল রাখতে হলে চলবে না। এবং সেল দেওয়ার ক্ষেত্রে দেখেন আমরা গত মাসেই ছোটখাটো, এই মাসে ডিসেম্বর এবং নভেম্বরের, স্পেশালি ডিসেম্বরে খুবই ছোট প্রফিট হয়েছে, কিন্তু প্রফিটগুলো আমরা নিছি। আমি বারবার বলছি মেঘনা, সেলভা, মন্ন, সিরামিক, মাগুরা এগুলো আমাদের এই মাসে 5% 10% প্রফিট দিছে। মেঘনা তো এবারও 27 থেকে 29-এ গেল, 27 টাকায় কেনাইছি অনেকরে, কেনার পর 29 দিছে, 29-এ আমরা সেল দিয়েছি, 28-এ সেল দিয়েছি, ছোট প্রফিট। সেলভাও দিছে, মন্ন সিরাম, মাগুরা দিছে, এগুলো বলতে গেলে সেদিনই আমি বলেছি যে কেনা দামে আছেন বা প্রফিট আছেন সেল দিয়ে দেন, এছাড়া অন্য স্টকগুলো প্রফিট বা কেনা দামে থাকলে সেল দেন, কারণ ওই যে সোমবারে মার্কেট নামবে, মার্কেট নামাটা যখন আমরা আন্দাজ করতেছি, তো এরকম জায়গায় আপনাদেরও উচিত প্রফিটে থাকলে মাস্ট প্রফিট টেক করা, যদি কেনা দামে থাকে তাহলে কেনা দামেও কিছু সেল দিয়ে। মোট কথা কি দেখেন, আমাকে হয়তো অনেকে বলবেন ভাই আমি কেন সেল দেবো, সেল দিয়েন না, সেল দেওয়া না দেবো এটা আপনার ইচ্ছা। আমার কথা হচ্ছে যে আপনি বুঝেন আপনার হাতে কি ক্যাশ টাকা আছে, যে হ্যাঁ ভাই আমার পোর্টফোলিওর 50% আমার হাতে ক্যাশ, তাইলে খুব একটা সেল দেওয়ার দরকার নেই, কারণ 50% ক্যাশ আছে, নামলে আপনি আবার কিনবেন, এভারেজ করবেন। কিন্তু আপনার পোর্টফোলিওর 100% যদি এখন ইনভেস্ট থাকে, তাইলে কালকে যদি মার্কেট 4500-তে যায়, 4000-এ যায়, তখন আপনি কিনবেন কি? এভারেজ যে করবেন, এভারেজ করার টাকা তো আপনার নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আগ বাড়িয়ে কেনার দরকার না, একটু পরে কিনেন, একটু লেটে কিনেন, কিন্তু আপনি এমন মানে মার্কেট উঠবে করবে না এই জায়গায় কিনে যদি ধরা খাতে সেটা সমস্যা। এবং কিনেন কারা আমি বলি, দুই টাইপের মানুষ আছেন, একজন ট্রেডার, ইনভেস্টর যারা তারা কিনতে পারেন, যে আমি ভাই 2 মাস ধরে বসে থাকতে রাজি, আমি আস্তে আস্তে কিনবো, তাইলেও কিনেন, তারাও কিনতে পারেন, কিন্তু তারা কিনে কিভাবে? ইনভেস্টর তারা কিন্তু ধাপে ধাপে কিনে, তারা কেউই কালকে এসে একটানে কিনে ফেলবে না। কিন্তু আপনার ট্রেডার, আপনি কালকে লাভ দিয়ে কিনলেন, আবার পরশুই সেল দিলেন, এই মার্কেটটা এখন না। তো এই মার্কেটে আমি যেটা বলি একটু সাবধানে থাকেন, কারণ টাকা আমারও না, আপনার টাকা, আপনি বুঝে ইনভেস্ট করবেন, লস খাইলেও আপনার, লাভ খাইলেও আপনার। সাবধানতা সবচেয়ে বড় জিনিস। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে আপনারা মানুষ, সাধারণ মানুষ সাবধান হন। আমরা বাঙালি জাতি খুবই আবেগপ্রবণ জাতি, আমরা আবেগে চলি। আমরা কেউ যখন একটু বুদ্ধিমানের কথা বলে, বুঝদার কথা বলে, আমরা তার কথা শুনি না, আমরা হচ্ছে শুধু আবেগ, যেদিকে বেড়ার পালার মতো সবাই যায় আমরা ওইদিকে দৌড় দিই। এই যে আবেগ থেকে বের হয়ে একটু বিবেক খাটিয়ে কাজ করেন, একটু নিজের কথাটা চিন্তা করেন, একটু বুঝেন যে আসলে কি করা উচিত। আমার কথা আপনি অন্ধভাবে শুনিয়ে না, আমি সবসময় বলি আমার কথাগুলো আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন। আপনার যদি মনে হয় ভুল, ফলো করবেন না, চিন্তা মানার দরকার নেই। কিন্তু আমার কথা সঠিক মনে হয় তাহলে আপনি নিজে হিসাব করে দেখবেন আপনার কি করা লাগে। সেল দিবেন না বাই করবেন, পুরোটাই আপনি নিজে হিসাব করে করেন। কারো কথায় মুখস্থ চললেন, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, যে মুখস্থ মানুষ যখন চলে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, ভালো থাকবেন। আজকে আর কোনো স্টক সাজেস্ট করতেছি না, কারণ মার্কেটে এই খারাপ অবস্থায় স্টক সাজেস্ট করে লাভ নাই। যাই সাজেস্ট করবো সেটা নামতে পারে, এবং সাজেস্ট করার পর সেটা উঠলেও এখন উঠার মতো কোনো স্টক নাই, এখন সব স্টকই একটা ধীর গতিতে আছে। তো সেই হিসেবে নিজে বুঝে শুনে চলবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।